যখন রামলালাকে দর্শন করলাম নিজের চোখের জল কোনোভাবেই ধরে রাখতে পারিনি। অভূতপূর্ব সেই মায়া মমতার সেই স্নেহের সেই প্রভু শ্রীরামচন্দ্র। একটা বিষয় আমি নিজে ছিলাম এই প্রতিবেদক, শিলচর থেকে শুরু হয়ে এখানে পৌঁছি। সে যে আস্থা স্পেশাল ট্রেনের বিষয়ে দুটো বিষয় চোখে পড়েছে। সমস্ত ট্রেনে সবাই নিশ্চিন্তে ছিলেন, অনেক দামি দামি মোবাইল হ্যান্ডসেট ছিল, অনেক সোনার পরিধানের বস্তু ছিল অনেকের কাছে, মহিলারা অনেকে এখানে আছেন। কাউকে চিন্তা করতে দেখিনি আমার মোবাইলটা কোথায় চলে যাবে। মোবাইল ফেলে চলে গেছেন, চার্জ চলছে, সিকিউরিটি সিস্টেমে কোনো প্রবলেম নেই, প্রচন্ড সুরক্ষায় ছিলেন। এবং ট্রেনে একটি ভাষা ছিল, 1360 জন এবং প্লাস অন্যান্য যারা ছিলেন রেলের লোকেরা, একটি ভাষা ছিল বাংলা এবং সিলেটি বাংলা। আমরা কিছু জানি না, শুধু জানি সেই কমল চিহ্ন পদ্ম ফুলে আমরা ছাপ দেব, সেই প্রার্থীকে হবে আমাদের কাছে সে বিচার নেই। এই বলবো যে আমাদের ক্যান্ডিডেট কে আছেন কে না ওইটা আমাদের না দেখে, আমাদের আইডিওলজি, আমাদের গুরু বা আমাদের গুরু না গ্লোবাল লিডার যে শ্রদ্ধেয় নরেন্দ্র মোদীজি, উনাকে দেখে আমরা পদ্ম ফুলে দেব। আর এতটুকু আমি শিওর বলতে পারি, আমাদের আসাম একটা টাইম এমন আসবে হিন্দু সাম্রাজ্য গঠন হবে। আর এটা এখন থেকেই শুরু হয়ে গেছে নরেন্দ্র মোদীর হাত ধরে। भारत माता की जय, जय श्री राम, जय श्री राम, जय जय श्री राम, जय श्री राम, जय जय श्री राम, जय श्री राम, भारत माता की जय, जय जय श्री राम, जय श्री राम। আপনাদের স্বাগত জানাই, মণিভূষণ চৌধুরী। আমরা আছি শিলচর রেল স্টেশনে এবং এখান থেকে যাত্রা হয়ে রেল পৌঁছেছিল অযোধ্যাতে, ফিরে এলো অযোধ্যা থেকে। কিভাবে কি হলো এই বিষয়ে আমরা জানছি। আছেন সেই ট্রেন ইনচার্জ নিত্যগোপাল চৌধুরী, ওনার কাছে জানতে চাইবো প্রাথমিক বিষয়গুলো কিভাবে পৌঁছলো, কখন শুরু হলো, কিভাবে সেখানে গেল। আমরা গত 28 তারিখ বেলা 10টার সময়, সকাল 10টার সময় এখান থেকে আমরা রওনা হই। আমরা তারপর বরাকবিলি বদরপুরে গিয়ে আমাদের করিমগঞ্জ হাইলানি থেকেও কিছু যাত্রী একসাথে আমরা রওনা হই। প্রায় 1360 জন যাত্রী আমরা 28 তারিখ রওনা হয়ে 29 তারিখ রাত্রিবেলা আস্থা স্পেশাল ট্রেনে 29 তারিখ রাত্রিবেলা আমরা 12টার সময় পৌঁছাই। সেখান থেকে কাটরা স্টেশনে, সেখান থেকে আমরা বাস পরিষেবার মাধ্যমে আমাদেরকে অযোধ্যা টেন্ট হাউসে নিয়ে যাওয়া হয়। শিলচর থেকে কতজন? শিলচর থেকে আমরা 107 জন, কাছাড় জেলা থেকে 707 জন, আচ্ছা বরাকবিলি থেকে 1360, বরাকবিলি থেকে 1360। কোনো অসুবিধা হয়েছে না, কোনো অসুবিধা হয়নি। আমাদের ট্রেনের যে আইআরসিটির অধিকর্তা ছিলেন এবং সাফাই কর্মী ছিলেন এবং বিশেষ করে পুলিশ প্রশাসন এবং আমাদের মেডিকেল টিম সবাই যার নিজের যে দায়িত্ব সুন্দরভাবে পালন করেছেন। আমরা অত্যন্ত আনন্দিত এবং অত্যন্ত অভিনন্দন জানাই এই ধরনের পরিষেবা দেওয়ার জন্য। আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে এবং লখনৌ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথজিকে এবং আমাদের আসামের জনপ্রিয় মুখ্যমন্ত্রী শ্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে এবং আমাদের এতদ অঞ্চলের 4 জন এমএলএ এবং আমাদের কাছাড়ের এমপি ওনাকে শ্রদ্ধা জ্ঞাপন করছি। এবং আমার কাছাড় জেলার যে জেলা সভাপতি শ্রী বিমলেন্দু রায় মহাশয়, তৎসঙ্গে আমাদের এই কনভেনার, আস্থা স্পেশাল যাত্রীর কনভেনার যে রয়েছেন গুলাব রায় মহাশয়কে আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমাদের সবার তরফ থেকে যে তারা ওরা যে ব্যবস্থা করে দিয়েছেন, আমাদেরকে এই ভব্য রামলালা দর্শনের ব্যবস্থা করে দিয়েছেন, তার জন্য আমার অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জ্ঞাপন করছি। ধন্যবাদ। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। আমাদের 28 তারিখে সবাই যাত্রা হয়েছে, যাত্রা খুব ভালো হয়েছে এবং ট্রেনেও খুব আমাদের কেয়ার নেওয়া হয়েছে, সময় মতন খানি দানি সব দেওয়া হয়েছে। আসার সময় আমাদের খুব আনন্দ হয়েছে, খাওয়া দাওয়া হয়েছে। আমরা করিমগঞ্জের, আমরা করিমগঞ্জ থেকে 24 জন টোটাল, মানে বিজেপির দল। এখানে কারা কারা প্রথমবার? আমরা সবাই প্রথমবার। দেখে কেমন লাগলো? খুব আনন্দ লাগছে, বলার মতন না। জয় শ্রীরাম। আমার নাম বিশাল দেব।
আমি টাউন মন্ডল করিমগঞ্জ টাউন মন্ডলের জেনারেল সেক্রেটারি। তো আমি এটাই বলতে চাইবো যে ইতিহাসের মধ্যে আমি মনে হয় না যে এরকম কোনো আমরা যাত্রা করেছি বলে বা আমরা এরকম একটা পূর্ণ ধামে এরকম পুরো সনাতনী একটা ট্রেন আমরা কোনোদিনই এরকম ভাবিনি বা স্বপ্নেও কল্পনা করিনি। এখন অবধি আমি ভাবতে পারছি না যে এটা স্বপ্ন না বাস্তবে আমরা এটা করেছি। এটা একমাত্র আমাদের নরেন্দ্র মোদী, আমাদের প্রাণপ্রিয় শ্রদ্ধেয় নরেন্দ্র মোদীজি, যোগী আদিত্যনাথজি, আমাদের হিমন্ত বিশ্ব শর্মাজির নেতৃত্বে এটা মানে বাস্তবায়িত হয়েছে। তো খাওয়া দাওয়া থাকা কোনো ধরনের কোনো প্রবলেম নেই, টয়লেট একদম ক্লিন ছিল। সব থেকে বড় কথা যেটা এসিতে আমরা সুবিধা পাই যেগুলা, ওইগুলো স্লিপারের মধ্যে আমরা পেয়েছি। খাওয়া দাওয়া, ব্রেকফাস্ট 2 টাইম, 2 বেলা খাওয়া, সব কিছু একদম ভালো আর একদম হিট অ্যান্ড ক্লিন, কোনো ধরনের কোনো সমস্যা নেই। আমি আগ্রহ করবো সবার কাছে বা আমি অনুরোধ জানাবো যারা যারা আছেন সবাই যেন মানে আগামী যখন আমরা যাব, আবার আমরা যখন যাব নেক্সট লটে, তখন আমরা না হতে পারি কিন্তু যারা যাবেন অনেক বেশি আনন্দ উপভোগ করবেন, এতটুকু আমি বলতে চাই। ভারত মাতা কি জয়। রাজনীতি দেখতে আছেন, নতুন ক্যান্ডিডেট হিসাবে কৃপানাথ মালার নাম এসেছে, সম্ভাবনা কিরকম? আমি এটাই বলবো যে আমাদের ক্যান্ডিডেট কে আছেন কে না ওইটা আমাদের না দেখে, আমাদের আইডিওলজি, আমাদের গুরু বা আমাদের গুরু না গ্লোবাল লিডার যে শ্রদ্ধেয় নরেন্দ্র মোদীজি, উনাকে দেখে আমরা পদ্ম বলে দেব। আর এতটুকু আমি শিওর বলতে পারি, আমাদের আসাম একটা টাইম এমন আসবে হিন্দু সাম্রাজ্য গঠন হবে। আর এটা এখন থেকেই শুরু হয়ে গেছে নরেন্দ্র মোদীর হাত ধরে, আর আগে হবে। भारत माता की जय, जय श्री राम, जय जय श्री राम। সরজু নদীতে স্নান শুরু হলো। আমি আপনার কাছে জানতে চাইছি, বিপ্লব দেবনাথ আছেন, আপনার কাছে জানতে চাইছি সরজু নদী, হনুমানগড়ি এবং রামলালা দর্শনের বিষয় বৃত্তান্ত। ভগবান শ্রী রামচন্দ্র জল সমাধি নিয়েছিলেন, আর যে জল সমাধি নিয়েছিলেন সরজ নদীতে, সেই সরজ নদীতে স্নান করতে হবে। আমরা যথারীতি রাত্র 3টায় সেখান থেকে যাত্রা করি, আর সেখান থেকে যাত্রা করে সেই গভীর রাত্রে সূর্য উদয়ের আগে আমরা সরজ নদীতে যখন স্নান করতে যাই, মনে হয়েছিল যে আমরা হয়তো শিলচর থেকে কজন গেছি সেখানে স্নান করব, কিন্তু সেই অভূতপূর্ব দৃশ্য যে কথাটা বলছিলাম যে সাংস্কৃতিক মানচিত্রের, সংস্কৃতির একটি দেশ, বৈভব দেশ, সেই প্রেমের দেশ, ত্যাগের দেশ, সেই ঐতিহ্যের দেশ, সেই দেশের বিভিন্ন প্রান্তের মানুষ সেখানে কে কিভাবে স্নান করছে, কার কাপড় কিভাবে, সেটা বিষয় নয়, মনে হয়েছে সন্ন্যাসীদের সেই অভূতপূর্ব একটি সমাগম চলছে। মা পুত্র স্নেহ মমতা সবাই মিলে একসঙ্গে সেখানে স্নান চলছে, আমরাও সেখানে স্নান করেছি। তার পরবর্তী সময়ে আমরা জানতে পারি যে ভগবান রামচন্দ্রকে দর্শন করার আগে আমাদের যে ভগবান রামচন্দ্রের যে মুখ্য সেবক, যে সেবককে আগে দর্শন করতে হবে, সে রাম ভক্ত হনুমান, যে হনুমানগিরি আছে সেই হনুমানগিরিতে যেতে হবে। আমরা সেখানে হনুমানগিরিতে যাই, যে যাবার পথে যে অভূতপূর্ব একটি দৃশ্য, সেখানে লাখো লাখো মানুষ, আমরা ভাবতে পারিনি যে সেখানে আমরা পৌঁছতে পারবো, কিন্তু হনুমানই যে দ্রুত গতির এক প্রান্ত থেকে আরেক প্রান্ত লাফিয়ে চলতেন, সে মহাশক্তি দিয়েছেন সবার মনে। সেখান থেকে সিঁড়ি বেয়ে অনেক উঁচু, প্রায় 100টা সিঁড়ি বেয়ে যেতে হয়। সে সিঁড়ি বেয়ে মুহূর্তের মধ্যে সে লাখো লাখো মানুষ দর্শন করে করে অতিক্রান্ত করেছেন। আমরা সেখানে সেই বজরংবলীকে দর্শন করে নিজেকে ধন্য করতে পেরেছি। রাম মন্দিরের বিষয়ে, রাম মন্দির তো কমপ্লিট হয়নি এখন না, সেই রাম মন্দিরের কথা, বৈভব রাম মন্দির যে শব্দটা বলা হয়, সেই বৈভব রাম মন্দিরের যে গত 22 জানুয়ারি তার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। শুধু প্রাণ প্রতিষ্ঠা হয়েছে, বাকি বৈভব মন্দিরের অনেক বিশাল কাজ রয়ে গেছে। মনে হয় আরো 4-5 বছর লাগবে সেই কাজের পূর্ণতা আনতে। দেখতে দেখতে শেষ করা যাবে না, কিন্তু একটি নিজের অনুভবের কথা বলতে হবে, সবার অনুভবের জন্য, যে যারাই যেভাবে সুযোগ পাবেন আমাদের সেই রামলালাকে দর্শন করবেন। সিকিউরিটি সিস্টেম কিরকম আছে রাম মন্দিরে? সেখানে প্রবেশ পথে অপরূপ সুসজ্জিত সেই সিকিউরিটি ব্যবস্থা। নিজে যখন রামলালাকে দর্শন করলাম, নিজের চোখের জল কোনোভাবেই ধরে রাখতে পারিনি। অভূতপূর্ব সেই মায়া মমতার, সেই স্নেহের সেই প্রভু
শ্রীরামচন্দ্র, তাকে দর্শন করি। আর সেখানে যে সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন, সেই ব্যবস্থার জন্য ভারতবর্ষের যে প্রধানমন্ত্রী, যাকে প্রধানমন্ত্রী বলা হয়, আমি সেই জায়গায় আজ আখ্যায়িত করতে চাই। ভারতের সাধিক সাধিকা একটি পুস্তক আছে, ভারতের সাধক সাধিকার সেই পুস্তকে বিভিন্ন জননের সাধক সাধিকাদের সেখানে জীবন চরিত্র লেখা আছে। সেই সাধক সাধিকা পুস্তকে আমাদের ভারতের প্রধানমন্ত্রীর সেই সাধক, সেই নরেন্দ্র দামোদর দাস মোদীর নাম যেন লিপিবদ্ধ হয় সাধক হিসেবে, নাহলে এত বড় বৈভব কাজ পূর্ণ করা কখনো সম্ভব নয়। ধন্যবাদ আপনাকে। একটা বিষয়, আমি নিজে ছিলাম এই প্রতিবেদক, শিলচর থেকে শুরু হয়ে এখানে পৌঁছি, সে যে আস্থা স্পেশাল ট্রেনের বিষয়ে দু তিনটা বিষয় চোখে পড়েছে। সমস্ত ট্রেনে সবাই নিশ্চিন্তে ছিলেন, অনেক দামি দামি মোবাইল হ্যান্ডসেট ছিল, অনেক সোনার পরিধানের বস্তু ছিল অনেকের কাছে, মহিলারা অনেকে এখানে আছেন। কাউকে চিন্তা করতে দেখিনি আমার মোবাইলটা কোথায় চলে যাবে, মোবাইল ফেলে চলে গেছেন, চার্জ চলছে, সিকিউরিটি সিস্টেমে কোনো প্রবলেম নেই, প্রচন্ড সুরক্ষায় ছিলেন। এবং ট্রেনে একটি ভাষা ছিল, 1360 জন এবং প্লাস অন্যান্য যারা ছিলেন রেলের লোকেরা, একটি ভাষা ছিল বাংলা এবং সিলেটি বাংলা। কখনো আমরা আজ পর্যন্ত অনেকবার এখানে যারা আছি প্রতিজন আমরা রেলে চড়ি, বিভিন্ন ভাষা থাকে, কিন্তু এই ট্রেনে একটি ভাষা ছিল আসা যাওয়ার পথে, বাংলা এবং সিলেটি। মহিলাদের বিষয়ে বললাম, মহিলা যিনি আছেন অনেকেই আছেন, তাদের পক্ষ থেকে একজনের কাছে জানতে চাইব আপনারা কতটুকু সুরক্ষিত ছিলেন এবং আপনাদের অনুভূতিটা কি, নামটা একটু জানবো। আমার নাম অতসী একটু চক্রবর্তী। যদি বলেন। আমার নাম অতসী চক্রবর্তী, আমি মধ্য শহর মন্ডল মহিলা মোর্চার সভানেত্রী। আমার সাথে আমার টিমের মহিলারা আছে সবাই, কিন্তু আমরা এই অযোধ্যাতে যাওয়া আসায় যেভাবে আমরা মানে আত্মনির্ভরে চলে এসেছি, এই জন্য আমাদের টিম এবং আমাদের যে সরকার আছে মোদী সরকার, ওনাকে আমরা অনেক, আমার মহিলার তরফ থেকে অনেক ধন্যবাদ জানাই। সুরক্ষার বিষয়টা, সুরক্ষা আমরা যেভাবে সুরক্ষিত পেয়েছি এই বিষয়ে কোনো বলার কোনো ভাষা নেই। আমরা খুবই ভালো ছিলাম আর খুবইভাবে সুন্দরভাবে সুরক্ষিত হয়েছি। বা আমরা খাদ্য মানে কি বলবো, সব বিষয়ে একদম আমরা মানে সাকসেসফুল হয়েছি। যাওয়া আসার মাধ্যমে আমরা সব সুন্দরভাবে ঘুরে এসেছি, এটাই আমাদের বলা, আর কিছু বলার নেই। একটা অন্তিম সময় আমরা কথা বলছি, ফিরে এসেছি, যেহেতু সবাই ভারতীয় জনতা পার্টির কর্মকর্তা, করিমগঞ্জের যারা ছিলেন তাদেরকে আমরা একই প্রশ্ন করেছি, শিলচরের যারা আছেন সংক্ষেপে একটা প্রশ্ন করছি। ইলেকশন তো এসে গেছে, কর্মী হচ্ছেন, এমপি ক্যান্ডিডেট পরিমল শুক্লবৈদ্যের নাম এসেছে, তো আপনাদের আগামী তো কিছুদিন পরে ইলেকশন, আপনাদের কর্মগতি কি রকম হবে একটু মিডিয়ার তরফ থেকে আমরা জানতে চাইছি। সে বিষয়টা যদি বলতে হয়, আমরা ভারতীয় জনতা পার্টির কর্মী হিসেবে আমাদের চিন্তাধারা আমরা জানি যে বৈভব রাষ্ট্র গঠন হচ্ছে। ভারতবর্ষ একটি ত্যাগের দেশ, আমি আগেও বলেছি, পরিপূর্ণতায় দেশে যে ভারতবর্ষ থেকে দুনিয়া পৃথিবী শিক্ষা নিয়েছেন, সেই ভারতবর্ষে আমরা আছি। আর সেই ভারতবর্ষের বর্তমানে যিনি অবস্থা, যার কথা বলেছি, যে যাকে আমরা শুধু প্রধানমন্ত্রী হিসেবে গণ্য করি না, ভারতবর্ষের একজন মহাপুরুষ হিসেবে যাকে গণ্য করে, সাধক পুরুষ হিসেবে গণ্য করে, সেই সাধকের দ্বারা তার যে লক্ষ্য, তার সে লক্ষ্য জায়গাকে পূর্ণ করার জন্য যে মা দেবীকে যে অর্পণ করা হয় যে ফুল, আমরা যখন গিয়েছিলাম সে অযোধ্যায় আমাদেরকে ফুল ছিটিয়ে আমাদেরকে আহ্বান করা হয়েছে। আর সেই জায়গাতে আমরা কিছুই জানি না কে সেখানে ক্যান্ডিডেট হবে, সে এখানে প্রার্থী হবে, কাকে প্রার্থী দেবেন, প্রধানমন্ত্রী কাকে দেবেন। শুধু সেই কথাটাই বলবো, ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী আবার পুনরায় প্রধানমন্ত্রী হবেন। আর সেই রাম মন্দির নির্মাণ হয়েছে, আর বৈভব হিন্দু রাষ্ট্রের যে স্থিতিগুলি রয়েছে সমস্ত কিছু পূর্ণ করে এক বৈভব রাষ্ট্র গঠন হবে। তার জন্য আমরা কিছু জানি না, শুধু জানি সেই কমল চিহ্ন পদ্ম ফুলে আমরা ছাপ দেব, সেই প্রার্থীকে হবে আমাদের কাছে সে বিচার নেই। আপকি বার কিতনে পার? আপকি বার 400 পার, সে স্লোগান হয়েছে আপকি বার 400 পার। ধন্যবাদ আপনাদের সবাইকে। ক্যামেরায় আছেন ভাই, উনি ক্যামেরাম্যান নন কিন্তু সহায়তা করেছেন বাবলু কেওট। ধন্যবাদ আপনাদের সবাইকে, মতামতের অপেক্ষা আমরা করছি।